নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 11 নম্বর যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেব। এই সেটটি তোমাদের বাংলা মডেল সেটের শেষ মডেল সেট। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো বলেছে নিচের বিকল্পগুলোর মধ্যে ঠিক উত্তরটি বেছে নাও। একের একটাকে আছে ঔপনিষদে উক্ত চৌরবৃত্তি শব্দের অর্থ কি? উত্তর হবে এগিয়ে যাও। পরের প্রশ্ন মেঘচোর হলো, উত্তর হবে পুরন্দর চৌধুরী। একের তিন থেকে আছে প্রদত্ত কোন বানানগুচ্ছের সবকটি ঠিক? দেখো এখানে অহরহ, সম্বোধন আর বয়সন্ধি গদাগের অপশন, এই বানানগুলো সব ঠিক। এরপরে দেখো প্রদত্ত কোন শব্দটি যোগরূঢ় শব্দের উদাহরণটি হবে পঙ্কজ। পরের প্রশ্ন প্রদত্ত কোনটি শব্দদ্বৈতের উদাহরণ নয়? এখানে দেখো ঝমঝম কথাটা হচ্ছে শব্দদ্বৈতের উদাহরণ নয়। পরের প্রশ্ন পৌত্র শব্দটি, উত্তর হবে যৌগিক শব্দ। এবার দেখো দুই দাগে বলেছে সংক্ষেপের নিচে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথমেই দেখো আছে জোয়ান শব্দটিতে দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্য লেখো। জোয়ান মানে হচ্ছে যুবক। বিধবা মায়ের একমাত্র জোয়ান ছেলেটি কঠিন অসুখে মারা গেল। আরেকটা জোয়ান মানে হজম করা মশলা বিশেষ। খাওয়া দাওয়ার পর একটু জোয়ান খেলে হজমের সুবিধে হয়। দুই দাগে আছে পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায়? উত্তর হবে লেক স্লেভারের নিচে। পরের প্রশ্ন তিন দাগে আছে মানব হৃদয় ভূমি করি অধিকার। কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? যারা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, তাদের কথাই বলা হচ্ছে। এরপরে দেখো বর্ষা ঋতু নিয়ে লেখা। রবীন্দ্রনাথের দুটি কবিতা ও দুটি গানের নাম লেখো। একটি হলো নববার্তা এবং আরেকটি হলো আষাঢ়। আর দুটো গান হলো এসো শ্যামল সুন্দর এবং সায়ন গগন ঘর ঘনাঘাটা। 2-এর পাঁচে আছে হোটেলওয়ালাকে দেখে সোনার হাসি পেয়েছিল কেন? সোনা যখন হোটেলওয়ালাকে প্রথম দেখে তার হাতে ছাতা, মুখে ভরা ঝুলো গোঁফ আর থুতনি ছাই রঙের দাড়ি দিয়ে ঢাকা ছিল, দেখে মনে হয় যেন ধোপার বাড়ি থেকে ফিরছে, তাই তাকে দেখে হাসি পেয়েছিল। এরপরে দেখো সোনা ওর মুখ টিপে ধরলো, বলল চুপ বোকা। টিয়া বোকামি করেছে বলে সোনার মনে হয় কেন? মাকুর প্রকৃত পরিচয়টা যাতে ধরা পড়ে না যায় সেই কারণেই সোনার টিয়ার মুখ চেপে ধরে তাকে বোকা বলে। এবার চলে যাই 3 দাগে। 3-এর 1 দাগে বলেছে স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়? কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে? তাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় যারা ক্ষমতালোভী সাম্রাজ্যবাদী, যারা ভেবেছিল বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করে মানুষের মনে জায়গা করে নেবে, এখানে তাদের কথা বলা হচ্ছে। আর কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে দেখে নাও। তাদের বলেছে ক্ষমতা ও অর্থের জোরে যারা সৌধ বানিয়ে নিজেদের নাম অক্ষয় করে রাখতে চেয়েছিল, তাদের সেই সব স্মৃতিসৌধ কালের গর্ভে ধ্বংসস্তূপে পরিণত হয়, ফলে তাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়। পরের প্রশ্ন দেখো চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। চিরদিনের কবিতায় কিশোর কবি সুকান্ত তার হৃদয়ে পল্লী বাংলার প্রকৃতির স্পর্শ অনুভব করেছেন। তার উপলব্ধিতে স্বভাবতই উঠে এসেছে বাংলার চিরনতুন চিরসবুজ গ্রাম্য প্রকৃতির দৃশ্য। এই গ্রামগুলি বৃষ্টি মুখরিত, তারা শহরে মানুষের মতো ব্যস্ততা দেখায় না। এখানে হাঁটার নির্দিষ্ট কোনো পথ হয় না, যেখান দিয়ে হাঁটা সম্ভব সেটাই পথ। বালসার, জোড়া দিঘি, তালের সারি গ্রামগুলোকে অলঙ্কারের মতো সাজিয়ে রাখে। এখানে মজা নদী বর্ষার জলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। গ্রামগুলো যেন সবুজ ঘাগরা পরে সেজে থাকে সবসময়। বুড়ো বটতলায় যেন মানুষকে ডাকে তার ছত্রছায়ায়। বাংলার এই গ্রামগুলোর সকাল ঘোষিত হয় পাখির গানে। চাষির কানে ভেসে আসছে বিচিত্র সুর। কৃষক
বধূ ঘোমটা খুলে দেখে নেয় সবুজ ফসলের ধুম। তারা অবাক হয়ে নতুন ফসলের সুবর্ণ যুগের স্বপ্ন দেখে। এবার চলে যাই 3-2 দাগে। মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন, এ কথার অর্থ কি? এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যিই তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন। মনের দৌড়ে সত্যিই মানুষ চ্যাম্পিয়ন, কেননা তার মতো অতি সক্রিয় মন আর কোনো প্রাণীর নেই। এই মনের শক্তিতেই মানুষ তার চরম বিপদ থেকে নিজেকে উদ্ধার করে, শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও জয় করে বাধাসমূহ। এইরকম শারীরিক প্রতিবন্ধকতা ছিল, অথচ মনের দৌড়ে সত্যিকারের চ্যাম্পিয়ন। এমন কয়েকজন মানুষ হলেন হেলেন কেলাম, যিনি অন্ধ ও বধির হওয়া সত্ত্বেও সমাজসেবামূলক কাজে বিশ্বখ্যাতা। গ্রিক কবি হোমার ছিলেন অন্ধ, অথচ তার রচিত 2 মহাকাব্য ইলিয়াস ও ওডিসি তাকে এনে দিয়েছিল বিশ্বখ্যাতি। একইভাবে বোটোফোন, ভিনসেন্ট ভ্যান গঘ, স্টিফেন হকিং, সুধাচন্দ্রন, মাসুদুর রহমানের নাম করা যেতে পারে। পরের প্রশ্ন, সমস্তটার ওপর বাদল শয়নের ছায়া। কবির চোখ দিয়ে দেখা সমস্তটার বর্ণনা। রবীন্দ্রনাথ যখন বাংলাদেশের আত্রাই নদীর ওপর দিয়ে বোটে করে যাচ্ছিলেন, তখন তার সৌন্দর্য কবির ভালো লাগে। আত্রাই নদীটির স্রোত আছে, শ্যাওলা ভেসে চলে জলের সঙ্গে। নদীর 2 পাশে গ্রাম। এই গ্রামগুলোর ঘরের উঠোন পর্যন্ত নদীর জল পৌঁছে গিয়েছে। গ্রামগুলো ঘন বাঁশের ঝাড়ে ঢাকা। আম, কাঁঠাল, তেঁতুল, কুল, শিমুল গাছের জঙ্গল গ্রামগুলোকে আচ্ছন্ন করেছে। নদীর 2 তীর বরাবর সবুজ ধানের ক্ষেত। নতুন ধান গাছের মাথা জেগে থাকে জলের উপরিতলে। নদীর 2 পাশের ঘন সবুজের আভা কবির চোখে স্পর্শ করে, তার দেহে মনে প্রবেশ করেছে। এই সবুজের রাজ্যের মধ্য দিয়ে ছোট্ট গেরুয়া আত্রাই নদীটি বয়ে চলেছে, এবং এই সমস্ত পরিবেশের ওপর সন্ধ্যাকালীন ঘন কালো বর্ষার মেঘ আধো আলো আধো অন্ধকারে জেগে থেকে ছায়া ফেলেছে রবীন্দ্রনাথের মনে। 3-3 দাগে আছে, হোটেলওয়ালা মাকুকে নিয়ে মহা হাঁফড়ে পড়ে গিয়েছিল কেন? সোনাটিয়া চাইছিল না যে মাকু জাদুকরের খেলা দেখতে যাক, কারণ জাদুকরের খেলায় পরীদের রানীকে দেখলেই মাকু হয়তো তাকে বিয়ে করার জন্য বায়না করতে শুরু করে দেবে। তখন তাকে সামলানো অসুবিধাজনক হয়ে দাঁড়াবে। তাই সোনাটিয়া বলেছিল মাকু জাদুর খেলা দেখতে চায় না, সে ঝর্ণার বাসন ধোবে। কিন্তু মাকু তাতে কিছুতেই রাজি না হয়ে তাড়াতাড়ি কাজ সেরে খেলা দেখতে যাওয়ার কথা বলে। সে আকাশ থেকে পরীদের রানীকে নামানো দেখতে চায়। এই কথা শুনেই সোনাটিয়া কান্না শুরু করে। এই অবস্থায় মাকুকে নিবৃত্ত করবার জন্যই হোটেলওয়ালা মহা হাঁফড়ে পড়েছিল। অথবা দিয়ে আছে, হোটেলওয়ালার জন্মদিনে ঘাস জমিতে কেমন খেলার আয়োজন করা হয়েছিল, আর হোটেলওয়ালা কিভাবে সকলকে আপ্যায়ন করে। হোটেলওয়ালার জন্মদিনে ঘাস জমিতে জানোয়ারদের খেলা দেখানোর আয়োজন করা হয়েছিল। ঢ্যাম কুড়ু কুড়ু বাজনা বাজার সঙ্গে সঙ্গে ঘাস জমির এক পাশের চাটাইয়ের ঘরের দরজা খুলে বেরিয়ে আসে 10টি কোকড়া চুলের কুকুর। তারা পেছনের পায়ে ভর করে দাঁড়ায়, তারপর সামনের পা দুটি তুলে সেই পা দিয়ে লাল ফিতে বাঁধা করতাল বাজাতে থাকে। যতই ঢ্যাম কুড়ু কুড়ু পোপো ফোপর ফোপর বাদ্যি বাজে, কুকুরগুলো ততই দ্রুত নাচতে থাকে। এরপর টুপি মাথায় দিয়ে 4টি বাদর ঘোড়া হাঁকিয়ে সেখানে উপস্থিত হয়। তাদের মাঝে দাঁড়িয়ে সং বিভিন্ন প্রকারের খেলা দেখায়। এইভাবে হোটেলওয়ালার জন্মদিনে ঘাস জমিতে খেলা দেখানোর আয়োজন করা হয়েছিল। হোটেলওয়ালা খুব ভালো মানুষ, সবাইকে সে আপনজনের মতো আপ্যায়ন করে। হোটেলের রান্না বান্নার সমস্ত কাজটাই সে নিজে হাতে সামলায়।
সার্কাস দলের লোকদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সামান্য পয়সায়, এমনকি একবেলায় খাবারের পয়সা নিয়ে দুবেলাও খেতে দেয় অনেক সময়। নিজের হাতে সকলের খাবারের জায়গা ঠিক করে পরিষ্কার করেও দেয়। সবাইকে পেট পুরে খেতে বলে। সোনার টিয়াকে খুব স্নেহ করে। তাদের বলেন পয়সা নেই বলে তারা যেন কখনো কম না খায়। সার্কাস দলের বিপদে সে তাদের পাশে থাকে। মাকুকে মাঝে মাঝে একটু আধটু বকাবকি করলেও তাকেও হোটেলওয়ালা যথেষ্ট সমদরি করে। এইভাবে হোটেলওয়ালা সকলকেই আদর আপ্যায়ন করেছে। এরপরে দেখো তোমাদের যে প্রবন্ধ রচনাগুলো আছে, আমি ইতিমধ্যে ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি, আলাদাভাবে ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।